উঠোনে ঢেকিতে ধান ভানছিলাম। ছেলে এসে বলল, মা আমি সাহায্য করি, আমি জায়গা করে দিলাম। আমরা দুজনে মিলে ঢেকিতে ধান ভানতে লাগলাম। তাল মিলিয়ে উঠানাম করছি। সে হঠাৎ বলল, মা আমাদের এই তাল দেখে মনে হয় আমরা সত্যি স্বামী স্ত্রী। আমি হেসে বললাম, কি সব কইস? সে গম্ভীর হয়ে বলল, আমি মিছা কইতেছি না মা। ঢেকির শব্দ বন্ধ হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোর সাথে এভাবে কাম করতে আমার খুব ভালো লাগে। পাশের বাড়ির মহিলারা দূর থেকে দেখছে। সে আমার হাত ধরে বলল, মা আমি তোরে ভালোবাসি। তুই আমার বউ হইয়া যা। ধানের গুঁড়ো আমার শাড়িতে লেগে আছে। আমি সেটা ঝাড়তে গেলাম। সে আমার শাড়ি ধরে বলল, এই শাড়িও তোরে সুন্দর লাগতেছে। গ্রামের বাচ্চারা খেলতে খেলতে আমাদের দিকে তাকাচ্ছে। আমি লজ্জায় ভিতরে চলে যেতে চাইলাম। সে বলল, না যাইস না। বল তুই আমার সাথে বিয়া করবি? সন্ধ্যার আলোতে তার চোখের আকুতি স্পষ্ট দেখা যাচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমনা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাশেদ খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সুমি। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। যে ঘটনাটি আমি আপনাদের বলবো সেটা আমাদের পারিবারিক জীবনে এক অদ্ভুত রহস্যের শুরু। আমি যখন উঠোনে ধান ভানছিলাম, রাহুল আমাকে সাহায্য করতে এলো। আমরা যখন একসাথে কাজ করছি তার কথাগুলো আমাকে অবাক করে দিল। কিন্তু আসল রহস্য শুরু হলো পরদিন সকালে। পরদিন ভোরে ঘুম ভেঙে দেখি রাহুল নেই। তার বিছানা গোছানো, কিন্তু সে কোথায় গেল? আমি রাশেদকে ডাকলাম। রাশেদ বলল, রাহুল ভোর ৫টায় বেরিয়েছে। কিন্তু কোথায় গেছে সেটা বলে যায়নি। আমি চিন্তায় পড়ে গেলাম। রাহুল এভাবে কখনো কিছু না বলে যায় না। আমি তার রুমে গিয়ে দেখি তার ডেস্কের উপর একটা পুরনো ডায়েরি। এই ডায়েরি আমি আগে দেখিনি। খুলে দেখি সেখানে অদ্ভুত সব লেখা। কিছু কিছু পাতায় লেখা আছে সময়ের রহস্য, অতীতের সত্য, মায়ের অজানা অতীত। আমি আরও পড়তে থাকি। ডায়েরিতে লেখা, আমার মা জানেন না যে আমি সব কিছু জানি। আমি জানি আমাদের পরিবারের আসল ইতিহাস। আমি জানি কেন আমার বাবার সাথে মায়ের আসল বিয়ে হয়নি। আমি জানি কেন আমি এই বাড়িতে এসেছি। আমার হাত কাঁপতে লাগল। রাহুল কি জানে যা আমি জানি না? আমি পাতা উল্টাতে থাকি। পরের পাতায় লেখা, আমার মা সুমনা খান নয়। আমার আসল মা মারা গেছেন ২০ বছর আগে। সুমনা আমার বাবার দ্বিতীয় স্ত্রী। কিন্তু আমি তাকে আমার আসল মা ভেবেই বড় হয়েছি। আমার চোখে অন্ধকার দেখতে লাগল। এসব কি লেখা? আমি তো রাহুলের আসল মা। আমিই তাকে জন্ম দিয়েছি। আমি আরও পড়তে থাকি। পরের পাতায় লেখা, আজ আমি সত্য জানব। আমি যাব সেই জায়গায় যেখানে আমার আসল মা সমাহিত আছেন। পুরনো কবরস্থানে। যেখানে একটা নাম খোদাই করা আছে, রীতা খান। আমার মাথা ঘুরে গেল। রীতা খান? এই নাম আমি শুনেছি। রাশেদ একবার ঘুমের মধ্যে এই নাম বলেছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম সে বলেছিল কিছু না, স্বপ্ন দেখছিল। আমি দৌড়ে রাশেদের কাছে গেলাম। ডায়েরি হাতে নিয়ে বললাম, এসব কি? রীতা খান কে? আমি কি সত্যিই রাহুলের মা না? রাশেদ ডায়েরি দেখে চুপ হয়ে গেল। অনেকক্ষণ চুপ থেকে বলল, সুমনা আমি তোমাকে সব বলবো। কিন্তু আগে রাহুলকে খুঁজে আনতে হবে। আমরা বেরিয়ে পড়লাম রাহুলকে খুঁজতে। গ্রামের পুরনো কবরস্থানে গিয়ে দেখি রাহুল একটা কবরের সামনে বসে আছে। কবরের পাথরে লেখা, রীতা খান, মৃত্যু ২০০৫। রাহুল আমাদের দেখে বলল, মা আমি সব জানি। তুমি আমার আসল মা না। আমার আসল মা এখানে শুয়ে আছে। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ রাহুল, রীতা তোর আসল মা। সে তোর জন্মের পর পর মারা যায়। আমি তোকে একা মানুষ করতে পারতাম না। তাই সুমনাকে বিয়ে করি। সুমনা তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। আমি কাঁদতে লাগলাম। রাহুল আমার কাছে এসে বলল, মা তুমি আমার আসল মা না হলেও তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ সেটা কোনো আসল মায়ের চেয়ে কম না। কিন্তু রাহুল আরও বলল, কিন্তু মা আমার মনে আরেকটা প্রশ্ন আছে।
কাল যখন আমি তোমার সাথে ধান ভানছিলাম আমার মনে কেমন যেন অন্যরকম ভাবনা এসেছিল। আমি বুঝতে পারছিলাম না কেন। এখন বুঝলাম আমি তোমাকে মা হিসেবে নয় অন্য কোনো দৃষ্টিতে দেখছিলাম। হয়তো আমার অবচেতন মনে জানত যে তুমি আমার আসল মা না। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছ? রাহুল বলল, মা, আমি জানি এটা অদ্ভুত, কিন্তু গতকাল থেকে আমার মনে একটা অস্বস্তি। আমি তোমাকে দেখলে মনে হচ্ছে তুমি আমার কোনো আত্মীয় নও, তুমি একজন অপরিচিত নারী। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। এখন বুঝলাম। রাশেদ বলল, রাহুল, সুমনা তোর মা। সে তোকে নিজের গর্ভে না এনে থাকলেও তোকে মানুষ করেছে মায়ের মতোই। কিন্তু রাহুল আরও অদ্ভুত কথা বলল। সে বলল, বাবা, আমি গত সপ্তাহে একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখলাম একজন নারী আমাকে কোলে নিয়ে কাঁদছে। সেই নারীর মুখ দেখতে ঠিক আমার মতো। আমি বুঝতে পারছিলাম সেই নারী আমার আসল মা। তারপর থেকেই আমার মনে সুমনা মায়ের প্রতি অন্য রকম ভাবনা আসছিল। আমি বললাম, রাহুল, তুমি যাই ভাবো, আমি তোমার মা। তুমি আমার ছেলে। রাহুল মাথা নেড়ে বলল, মা, আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি। কিন্তু এই সত্য জানার পর আমার মনে অদ্ভুত এক দ্বন্দ্ব চলছে। আমি ভাবছি, তুমি যদি আমার আসল মা না হও, তাহলে আমি কি তোমাকে অন্যভাবে ভালোবাসতে পারি? আমি চমকে উঠলাম। রাহুল, তুমি কি বলছ? রাহুল বলল, মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি সৎ হতে চাই। গতকাল যখন আমরা ধান ভানছিলাম আমার মনে হচ্ছিল তুমি আমার স্ত্রী। আমি তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করছিল। আমি বুঝতে পারছিলাম না কেন। রাশেদ রেগে গিয়ে বলল, রাহুল, তুমি কি বলছ? সুমনা তোর মা। কিন্তু রাহুল শান্তভাবে বলল, বাবা, আমি মিথ্যে কথা বলছি না। আমি ভাবলাম হয়তো আমার অবচেতন মন জানত যে সুমনা আমার আসল মা না। তাই আমার মনে এই অনুভূতি এসেছে। আমি বুঝতে পারলাম রাহুলের মনে একটা বড় ধরনের দ্বন্দ্ব চলছে। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রাহুল, তুমি এখন বিভ্রান্ত। এই সত্য জানার পর তোমার মনে নানা রকম অদ্ভুত চিন্তা আসতে পারে। কিন্তু মনে রেখো, আমি তোমার মা। সৎ মা হলেও মা। রাহুল বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমি যদি সত্যি বলি, আমি তোমাকে একজন নারী হিসেবে আকর্ষণীয় মনে করি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি এই অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। এই কথা শুনে আমার কান্না পেল। রাশেদ রাহুলকে ধমক দিল। কিন্তু রাহুল আরও বলল, বাবা, আমি ভুল কিছু বলছি না। আমি ভাবছি সুমনা যদি আমার আসল মা না হন, তাহলে আমি কি তার প্রতি অন্য ধরনের অনুভূতি রাখতে পারি না? রাশেদ বলল, রাহুল, সুমনা তোর মা। সে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তুমি এভাবে ভাবতে পারো না। কিন্তু রাহুল জেদ করে বলল, বাবা, আমি কি সুমনাকে বিয়ে করতে পারি না? এই কথা শুনে আমার জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা। রাশেদ রাহুলকে চড় মারল। বলল, তুমি পাগল হয়ে গেছ? সুমনা তোর মা। রাহুল গাল টিপে বলল, বাবা, আমি পাগল হইনি। আমি ভাবছি সুমনা আমার আসল মা না। আমি তার থেকে মাত্র 21 বছরের ছোট। আমরা বিয়ে করতে পারি। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। রাহুল বলল, সুমনা, তুমি আমার আসল মা না। আমি তোমাকে মা হিসেবে সম্মান করি, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। রাশেদ রাগে গর্জে উঠল। বলল, রাহুল, তুমি যদি এভাবে কথা বলো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। রাহুল হাসল। বলল, বাবা, আমি ভুল কিছু বলছি না। আমি সুমনাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে বাড়িতে চলে গেলাম। রাশেদ আর রাহুল কবরস্থানেই রয়ে গেল। আমি বাড়িতে গিয়ে কাঁদতে লাগলাম। সন্ধ্যায় রাশেদ বাড়িতে এলো। একা। আমি জিজ্ঞেস করলাম, রাহুল কোথায়? রাশেদ বলল, রাহুল বলেছে সে কিছুদিন আত্মীয়দের বাড়িতে থাকবে। তার মাথা ঠিক করে নিয়ে আসবে। আমি জিজ্ঞেস করলাম, রাশেদ, রাহুল যা বলেছে সেটা কি ঠিক? আমি কি সত্যিই তার আসল মা না? রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সুমনা, রাহুল ঠিকই বলেছে। তুমি তার আসল মা নও। কিন্তু তুমি তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছ। তুমি তার মা। আমি বুঝতে পারলাম আমার জীবনে একটা বড় ঝড় এসেছে। রাহুলের এই অদ্ভুত প্রেম আমাকে কিভাবে সামলাতে হবে জানি না। কিন্তু আমি জানি রাহুল আমার ছেলে। সে যাই ভাবুক, আমি তার মা। পরের দিনগুলো খুব কঠিন কেটেছে। রাহুল বাড়িতে নেই।
সুমি স্কুল থেকে এসে জিজ্ঞেস করে, মা, রাহুল ভাই কোথায়? আমি বলি, বাইরে গেছে। শীঘ্রই আসবে। কিন্তু আমার মন খারাপ। রাহুলের অদ্ভুত কথাগুলো আমার কানে বাজতে থাকে। সে বলেছিল আমাকে একজন নারী হিসেবে দেখে। সে আমাকে বিয়ে করতে চায়। এসব ভেবে আমার গা ঘিন ঘিন করে। এক সপ্তাহ পর রাহুল বাড়িতে এলো। সে আমাকে দেখে স্বাভাবিকভাবে কথা বলল। বলল, মা, আমি ভুল ভেবেছিলাম। তুমি আমার মা। আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি। আমি স্বস্তি পেলাম। ভাবলাম রাহুল ঠিক হয়ে গেছে। কিন্তু রাতের বেলা রাহুল আমার রুমে এলো। আমি তখন একা ছিলাম। রাশেদ বাইরে গেছে। রাহুল আমার কাছে এসে বসল। রাহুল বলল, মা, আমি দিনের বেলা মিথ্যে কথা বলেছিলাম। আমার অনুভূতি পাল্টায়নি। আমি এখনও তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছ? রাহুল বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা সমাজে ভুল। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি উঠে দাঁড়ালাম। বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। রাহুল আমার হাত ধরে বলল, সুমনা, তুমি আমার আসল মা নও। আমরা বিয়ে করতে পারি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু রাহুল শক্ত করে ধরে রাখল। বলল, সুমনা, আমি তোমাকে ছাড়তে পারব না। আমি তোমাকে ভালোবাসি। আমি জোরে চিৎকার করলাম, রাশেদ, রাশেদ। কিন্তু রাশেদ তো বাইরে। রাহুল আমাকে জড়িয়ে ধরল। বলল, সুমনা, আমি তোমাকে কিছু করব না। শুধু তোমার কাছাকাছি থাকতে চাই। আমি কাঁদতে লাগলাম। বললাম, রাহুল, তুমি যা করছো এটা ভুল। রাহুল বলল, সুমনা, আমি জানি এটা সমাজের নিয়ম মতো ভুল। কিন্তু প্রকৃতির নিয়ম মতো এটা ভুল নয়। তুমি আমার আসল মা নও। আমরা পরস্পরকে ভালোবাসতে পারি। ঠিক এই সময় দরজায় শব্দ হল। রাশেদ ফিরে এসেছে। রাহুল আমাকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রাশেদ এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? আমি সব বললাম। রাশেদ রেগে গিয়ে রাহুলের রুমে গেল। তারা দুজনে চিৎকার চেঁচামেচি করল। রাশেদ রাহুলকে বাড়ি থেকে বের করে দিল। রাহুল যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। এরপর রাহুল আর বাড়িতে আসে না। শুনেছি সে ঢাকায় চলে গেছে। চাকরি করে। কিন্তু মাঝে মাঝে আমাকে ফোন করে। বলে, মা, আমি এখনও তোমার কথা ভাবি। আমি তোমাকে ভালোবাসি। আমি ফোন কেটে দেই। কিন্তু রাহুলের কথাগুলো আমার মনে গেঁথে যায়। আমি ভাবি, রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি এটা শুধু একটা দ্বন্দ্ব? মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় রাহুল আমার আসল ছেলে না। সে একজন যুবক। আমি একজন নারী। আমাদের মধ্যে অন্য সম্পর্ক হতে পারে কি না? কিন্তু এই চিন্তা করেই আমি নিজেকে ধিক্কার দেই। 6 মাস পর রাহুল হঠাৎ একদিন বাড়িতে এলো। এসে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হতবাক হয়ে বললাম, রাহুল, তুমি এখনও এসব ভাবছ? রাহুল বলল, মা, আমি গত 6 মাসে অনেক ভেবেছি। আমি নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। রাশেদ রাগ করে বলল, রাহুল, তুমি আবার এসব শুরু করলে? রাহুল বলল, বাবা, আমি একটা প্রস্তাব দিতে এসেছি। আমি সুমনাকে নিয়ে আলাদা থাকতে চাই। আমরা দুজনে একসাথে সুখে থাকতে পারি। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি কি বলছ? আমি তোমার মা। তুমি আমার ছেলে। রাহুল বলল, সুমনা, তুমি আমার আসল মা নও। আমি তোমাকে বিয়ে করে সুখী করতে চাই। আমি তোমার যত্ন নেব। তোমাকে রানীর মতো রাখব। রাশেদ রাহুলকে মারতে গেল। কিন্তু রাহুল বড় হয়ে গেছে। সে রাশেদের হাত ধরে ফেলল। বলল, বাবা, আমি সুমনাকে জোর করব না। আমি তার মতামত জানতে চাই। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, তুমি কি আমার সাথে থাকবে? আমি মাথা নেড়ে বললাম, না রাহুল। আমি তোমার সাথে থাকতে পারব না। রাহুল দুঃখিত হয়ে বলল, সুমনা, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে সুখী রাখতে পারি। আমি বললাম, রাহুল, এটা সম্ভব নয়। তুমি আমার ছেলে। রাহুল বলল, সুমনা, আমি তোমার ছেলে নই। আমি একজন পুরুষ। তুমি একজন নারী। আমরা একসাথে থাকতে পারি। এই কথা শুনে আমার রাগ হল।
আমি বললাম, রাহুল, তুমি বাড়ি থেকে চলে যাও। আর কখনো এসব কথা বলো না। রাহুল দুঃখিত মুখে বলল, ঠিক আছে মা। আমি চলে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে ভুলব না। রাহুল চলে যাওয়ার পর আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। মাঝে মাঝে ভাবতাম রাহুলের কথা। সে বলেছিল আমাকে রানীর মতো রাখবে, আমার যত্ন নেবে। এই কথাগুলো আমার মনে বাজতে থাকে। একদিন রাশেদের সাথে ঝগড়া হল। রাশেদ বলল, তুমি কি রাহুলের কথা ভাবছ? আমি চমকে উঠলাম। বললাম, না, আমি কেন রাহুলের কথা ভাবব? রাশেদ বলল, আমি লক্ষ্য করেছি তুমি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাও। রাহুলের কথা ভাবো। আমি অস্বীকার করলাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমি মাঝে মাঝে রাহুলের কথা ভাবতাম। ভাবতাম সে কি সত্যিই আমাকে ভালোবাসে? আমি কি তার সাথে সুখী হতে পারতাম? 1 বছর পর রাহুল আবার এলো। এবার সে আরও পরিণত দেখাচ্ছে। আমাকে দেখে বলল, মা, আমি 1 বছরে অনেক চিন্তা করেছি। আমি এখনও তোমাকে ভালোবাসি। আমি বললাম, রাহুল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো। রাহুল মাথা নেড়ে বলল, না মা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। রাশেদ রাগ করে বলল, রাহুল, তুমি এখনও এসব বলছ? রাহুল শান্তভাবে বলল, বাবা, আমি সুমনাকে জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলছি। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, আমি তোমার জন্য একটা বাড়ি কিনেছি। তুমি চাইলে আমরা সেখানে একসাথে থাকতে পারি। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুমি কি করেছ? রাহুল বলল, সুমনা, আমি তোমার জন্য সবকিছু প্রস্তুত করেছি। তুমি শুধু হ্যাঁ বলো। আমি বুঝতে পারলাম রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু এটা তো সমাজে গ্রহণযোগ্য নয়। আমি বললাম, রাহুল, সমাজ আমাদের মেনে নেবে না। রাহুল বলল, সুমনা, আমি সমাজের পরোয়া করি না। আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে আমাদের কেউ চেনে না। আমি ভাবতে লাগলাম, রাহুল আমার জন্য এত কিছু করতে প্রস্তুত। সে আমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু তখনই সুমি স্কুল থেকে ফিরে এলো। সুমি রাহুলকে দেখে খুশি হয়ে বলল, রাহুল ভাই, তুমি কবে এলে? রাহুল সুমিকে কোলে নিয়ে বলল, আমি আজকেই এসেছি। সুমি বলল, রাহুল ভাই, তুমি আর বাড়ি ছেড়ে যাবে না তো? রাহুল সুমির দিকে তাকিয়ে বলল, না, আমি আর যাব না। সুমির কথা শুনে আমার মন খারাপ হল। সুমি তো জানে না যে রাহুল কি চায়। সুমি ভাবে রাহুল তার বড় ভাই। আমি রাহুলকে বললাম, রাহুল, সুমির কথা চিন্তা করো। সে তোমাকে ভাই মনে করে। রাহুল বলল, সুমনা, সুমি আমার বোন। আমি তার যত্ন নেব। তুমি আমার সাথে থাকলে সুমিও আমাদের সাথে থাকতে পারবে। আমি বুঝলাম রাহুল সবকিছু পরিকল্পনা করে এসেছে। রাতে রাহুল আমার রুমে এলো। এবার সে আরও সাহসী। আমাকে জড়িয়ে ধরে বলল, সুমনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তাকে ঠেলে সরানোর চেষ্টা করলাম। কিন্তু রাহুল শক্তিশালী হয়ে গেছে। সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রাহুল বলল, সুমনা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সুখী করব। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু রাহুল আমাকে ছাড়ল না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সুমনা, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আমি কিছু বলতে পারলাম না। সত্যি কথা বলতে কি, আমার মনের একটা অংশে রাহুলের প্রতি একটা নরম ভাব তৈরি হয়েছে। রাহুল বলল, সুমনা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু সমাজের ভয়ে স্বীকার করছো না। আমি মাথা নেড়ে বললাম, না রাহুল, আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি। রাহুল বলল, সুমনা, আমি তোমার ছেলে নই। আমি একজন পুরুষ যে তোমাকে ভালোবাসে। এই কথা বলে রাহুল আমার ঠোঁটে চুমু দিতে চাইল। আমি মুখ সরিয়ে নিলাম। রাহুল বলল, সুমনা, তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে সুখী রাখতে পারি। আমি বললাম, রাহুল, এটা সম্ভব নয়। রাহুল জেদ করে বলল, সুমনা, শুধু 1 সপ্তাহ। তুমি আমার সাথে থেকে দেখো। যদি তোমার ভালো না লাগে আমি চিরদিনের মতো চলে যাব। আমি ভাবতে লাগলাম, রাহুল যদি সত্যিই চলে যায় তাহলে তো ভালোই। আমি বললাম, ঠিক আছে, 1 সপ্তাহ। রাহুল খুশি হয়ে বলল, সুমনা, তুমি দেখবে আমি তোমাকে কতটা সুখী রাখতে পারি। পরের দিন থেকে রাহুল আমার সেবা করতে লাগল। সকালে বিছানায় চা নিয়ে আসে। আমার পছন্দের খাবার বানিয়ে দেয়। আমার যত্ন নেয়। আমি অবাক হয়ে দেখলাম রাহুল সত্যিই আমার যত্ন নিচ্ছে। সে আমাকে রানীর মতো রেখেছে।
আমার কোনো কাজ করতে হয় না। রাশেদ রাগ করে বলল, সুমনা, তুমি কি করছ? রাহুল তোমার সেবা করছে কেন? আমি বললাম, আমি রাহুলকে 1 সপ্তাহ সময় দিয়েছি। 1 সপ্তাহ পর সে চলে যাবে। রাশেদ রেগে গেল। বলল, তুমি পাগল হয়ে গেছ? রাহুল তোমার ছেলে। আমি বললাম, রাশেদ, এটা শুধু 1 সপ্তাহের ব্যাপার। 3 দিন কেটে গেল। রাহুল সত্যিই আমার খুব যত্ন নিচ্ছে। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমার ভালো লাগছে। কেউ এভাবে আমার যত্ন নেয় না। 4র্থ দিনে রাহুল আমাকে বলল, সুমনা, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। রাহুল একটা সুন্দর শাড়ি এনেছে। বলল, সুমনা, এই শাড়িটা পরো। আমি শাড়িটা পরলাম। খুব সুন্দর লাগছে। রাহুল বলল, সুমনা, তুমি দেখতে খুব সুন্দর লাগছ। এই কথা শুনে আমার ভালো লাগল। রাশেদ আমাকে এভাবে কখনো প্রশংসা করে না। 5ম দিনে রাহুল আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে আমরা একসাথে খেলাম। রাহুল আমার সাথে খুব ভালো ব্যবহার করল। আমাকে অনুভব করালো যে আমি একজন বিশেষ মানুষ। 6ষ্ঠ দিনে রাহুল আমাকে বলল, সুমনা, তুমি কি আমার সাথে সুখী? আমি সত্যি কথা বললাম, হ্যাঁ রাহুল, আমি সুখী। রাহুল খুশি হয়ে বলল, সুমনা, তাহলে তুমি আমার সাথে থাকবে? আমি ভাবতে লাগলাম। সত্যি কথা হচ্ছে, রাহুল আমাকে খুব সুখী রেখেছে এই কদিনে। আমি এভাবে সুখী হতে পারি কখনো ভাবিনি। কিন্তু তখনই আমার মনে পড়ল সুমির কথা। সুমি তো রাহুলকে ভাই মনে করে। আমি যদি রাহুলের সাথে থাকি, সুমির কি হবে? আমি বললাম, রাহুল, সুমির কথা ভাবো। সে কি বুঝবে? রাহুল বলল, সুমনা, সুমি বুঝবে। আমি তাকে বোঝাব। 7ম দিনে রাহুল আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল। বলল, সুমনা, তুমি কি আমার সাথে যাবে? আমি দীর্ঘ সময় ভেবে বললাম, রাহুল, আমি তোমার সাথে যেতে পারব না। রাহুল দুঃখিত হয়ে বলল, কেন সুমনা? তুমি তো সুখী ছিলে। আমি বললাম, হ্যাঁ, আমি সুখী ছিলাম। কিন্তু সুমির কথা ভাবতে হবে। সমাজের কথা ভাবতে হবে। রাহুল শেষবারের মতো অনুরোধ করে বলল, সুমনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো। তুমি সুখী হবে। রাহুল মাথা নেড়ে বলল, না সুমনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই বলে রাহুল বাড়ি ছেড়ে চলে গেল। যাওয়ার সময় বলল, সুমনা, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি কখনো মন পরিবর্তন করো, আমাকে জানাবে। রাহুল চলে যাওয়ার পর আমি খুব খারাপ লাগল। এই 7 দিনে রাহুল আমাকে যে সুখ দিয়েছে সেটা আমি কখনো পাইনি। এখন আমি ভাবি, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? রাহুল আমাকে সত্যিই ভালোবাসে। সে আমার যত্ন নিতে চায়। আমি কি তার সাথে সুখী হতে পারতাম? কিন্তু যাই হোক, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি রাহুলের মা। সে আমার ছেলে। আমরা স্বামী স্ত্রী হতে পারি না। এই গল্পের শেষ এখানেই। কিন্তু আমার মনে রাহুলের কথা এখনো বাজে। সে বলেছিল আমার জন্য অপেক্ষা করবে। আমি জানি না ভবিষ্যতে কি হবে। কিন্তু আমি জানি এই 7 দিনে আমি যে সুখ পেয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। রাহুল এখন আর আমাকে ফোন করে না। শুনেছি সে বিদেশে চলে গেছে। কিন্তু আমি জানি সে আমার কথা ভুলে যায়নি। আমিও তার কথা ভুলতে পারি না। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে? চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে ইউ। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50।
রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টে সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর ১৫ দিন সময় দিয়েছে। ১৫ দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। ১০ দিন কেটে গেল। সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। ১১ দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, ৫ লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই, আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরও ৮ লাখ টাকা দিল। করিম মামা ২০ লাখ টাকা ব্যবস্থা করলেন। তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে ১০ লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় ৪৫ লাখ টাকা জোগাড় হল। বাকি ৬৫ লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক ১৪ দিনের দিন সোহেল ইনভেস্টরকে ১ করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এল। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। ১৬ অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরও সাবধান হয়ে গেল। সে বুঝল, ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরও সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরও ১ বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হল। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হল প্রায় ২ করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল।
যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিন। আরও সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস গে। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিন। 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। সপ্তদশ অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল। সোহেল ফাউন্ডেশন স্কুলকে গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিযোগ দিল। ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল। গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না। একা কেউ সফল হতে পারে না। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে। খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা, তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ। কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিকশা চালাতাম। রিকশা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম। অনেক কষ্ট করেছি। কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে। আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা, আমিও কি তোমার মতো হতে পারব? অবশ্যই পারবে বাবা। তবে মনে রেখো, সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা। সারা মাথা নাডল। আমি ভালো মানুষ হব বাবা। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল, তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে। সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন। আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল। হাসিগল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হল, জীবনে আর কি চাই? খাওয়া শেষে সবাই বসে রইল। গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজল। অফিস থেকে। একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে। একটা এতিমখানা বানানোর কাজ। সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই। এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না। এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা। শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে। কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি। কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই। দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে।
কিন্তু শর্ত হল তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না গে। আমি তো তাই চাই বাবাগু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হল। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হল। শ্রমিকদের সাথে কথা বলতে হল। কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে। পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হল। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হল নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা। একটা ছোট্ট ব্যাগ। আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল। কিন্তু ছিল অনেক ভালোবাসাও। অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না। এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না। এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে। কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। অনুষ্ঠান শেষ হল। সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে। তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এল। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো। তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না। কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি। তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতু। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হল না। পরিবারের দায়িত্ব নিতে হল। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল।
ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিন। 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন সোহেলকে চট্টগ্রাম পাঠান। আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘণ্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে। সেখানে লেখা একটা ঠিকানা, করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস, সব কিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু! গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘণ্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা। আমি সোহেল। নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট। 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা। করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো। ভাত আছে, মাছ আছে। খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না। কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা। মার একটু গেটে বাত আছে। ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা। যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে। সে ভালো মানুষ গ। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে। তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে। তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব। 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়। গ্রাম থেকে এসেছে।
খুব পরিশ্রমী। যে কোনো কাজে লাগাতে পারেন উ। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস। জিপিএ অর্ধচতু উ। হুম। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না। কিন্তু শিখতে চাই উ। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে। তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা। রিকশা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনও আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি। আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী। 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা। অনেক কিছু শিখলাম ঘ। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল উ। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ। কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শিখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও। সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে গে। সোহেল ভাবল। 2,000 টাকা অনেক। কিন্তু এটা বিনিয়োগ। ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হল। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে গি। জীবনে অনেক কিছু দেখেছি। তাই মানুষকে চিনতে শিখেছি গি। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায়ই সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হল। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন।
মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স সেকেন্ড ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব। তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন ঘু। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। পঞ্চম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে। কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে, তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে গি। যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে 5 টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল। কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হল না। শুধু 5 টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন। ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হল। 3 জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে গি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সোহেল রাজি হল না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন। ও আল্লাহ! কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় 3টা সেলাই দিলেন। বলল, 1 সপ্তাহ বিশ্রাম নিতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন 1 সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে। পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই। তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে গি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন। কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই 1 সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই 3 জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত। তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল। জীবনে এরকম খারাপ সময় আসে।
কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। এক সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ষষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ। আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি, তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি? আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী। সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলে জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হল। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিকশা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়।
মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না। কিন্তু আমার দোকান গ। শুক্রবার। তোমার বাবা সামলাবে গ। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি। আমিও তোমাকে ভালোবাসি, সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ। অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লালকুমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, কি মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলব। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে। কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল। আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন। তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা। তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে। আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি। আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হল। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হল মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হল পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে। জানি মা। নতুন জীবন শুরু হল। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়।
সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া ৫,০০০, বাজার ৩,০০০, বিদ্যুৎ গ্যাস ১,০০০, মায়ের জন্য ৫,০০০, মিনার কলেজের খরচ ১,০০০-২,১। মোট প্রায় ১৪,০০০ টাকা। বাঁচত মাত্র ১,০০০ খানেক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে ৩ দিন ২ ঘণ্টা করে। এতে মাসে আরও ৩,০০০ টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে ২,০০০ টাকা আয়। এভাবে কেটে গেল ৬ মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি ২ বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গু। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে গি। আমি জমাচ্ছি। আরও ১ বছর কাজ করব। তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে। তোমার মধ্যে সেই শক্তি আছে গি। নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এল। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল। একটা ১০তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় ১০ জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হল। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী। কিন্তু তোমার বেতন কমাতে হবে। ১৫,০০০ থেকে ১০,০০০। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। ১০,০০০ টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো ১৪,০০০ টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না। আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াব। আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গি। জানি। কিন্তু এখন এটাই করতে হবে গু। সোহেল সন্ধ্যায় আরও ২টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল। মাসে ২,০০০ টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল। মাসে ১,৫০০ টাকা। মিনাও ৩ জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল ২,০০০ থেকে ৩,৫০০। কঠিন সময় ছিল। সোহেল সকাল ৮টায় অফিসে যেত, সন্ধ্যা ৬টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে ৭:৩০টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত ১০টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম। শরীরে পুষ্টির অভাব। ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গি। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে ১ দিন। বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল। তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই। আমি ফুল টাইম চাকরি করি গি। না, সোহেল জোর দিয়ে বলল। তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র ৬ মাস বাকি। তুমি গ্রাজুয়েট হবেই গি। কিন্তু তুমি। আমি ঠিক হয়ে যাব। চিন্তা করো না গে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হল। হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল। খরচ ৫০,০০০ টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা ২০,০০০ টাকা দিলেন।
বাকি ৩০,০০০ টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল। তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে ৩,০০০ টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি গু। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। ১০ম অধ্যায়, আলোর দিকে। ৩ মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার ১৫,০০০ টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল। ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হল। তাকে নিযোগ দেওয়া হল। বেতন ১২,০০০ টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিন, কোমল পানীয় কিন। দুজনে মিলে খেল। আমরা পেরেছি, সোহেল মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এল। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের ৫০% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না। আমি তোমার উপর বিশ্বাস রাখছি। তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। ১১ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের ৬ মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিযোগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম ২ মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে ৩ দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল ৬ মাসে। সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হল ৩ লাখ টাকা। সোহেল পেল ১.৫ লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল। এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে ৫০,০০০ টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল। ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও ২টো প্রজেক্ট দিলেন। এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। ২ বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। ১০ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। ২ রুমের অফিস।
একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নীল। বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল। সময়মতো শেষ করল। দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হল। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিযোগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল। একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় 5 লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল। আরও কর্মচারী নিযোগ দিল। এখন তার কোম্পানিতে 10 জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিযোগ দেওয়া হয়। 13 অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এল। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এল। মা 1 মাস থেকে গেলেন। মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না। কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব। এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা। ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেগি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হল তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। 14 অধ্যায়, সফলতার শিখরে। 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন 4 বছরের। স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব